সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। দেখো, এই অধ্যায়ের কোশ্চেন নম্বর 4 দেওয়া আছে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, অর্থাৎ একটি সারণী দেওয়া আছে। গণসংখ্যা নির্বাচন তালিকার গাণিতিক গড় 54 হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। অতঃপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মান সত্যতা যাচাই করো। অর্থাৎ এখানে দুইটি পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে বলছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে সারণী তৈরি করব প্রথমে, অতঃপর সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে সারণী। তাহলে লিখি, প্রাপ্ত তথ্য হতে বা উদ্দীপক হতে লিখি, উদ্দীপক হতে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় সারণী, গড় নির্ণয়ের সারণী নিম্নে প্রদত্ত হলো। দেখো সারণী কি হবে, প্রথমে শ্রেণী ব্যক্তি লিখতে হবে, লিখি শ্রেণী ব্যক্তি, এরপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যাকে এফসা পাই দ্বারা প্রকাশ করা হয়, এবং শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমানকে এক্সা পাই দ্বারা প্রকাশ করা হয়, এক্সা পাই। এখন এখানে এফসা পাই ইন্টু এক্সা আই। দেখো শ্রেণীব্যক্তি কী কী দেওয়া আছে, এখানে 0 থেকে 20 পর্যন্ত দেওয়া, এরপর হচ্ছে 20 থেকে 40, অর্থাৎ পার্থক্য বা শ্রেণীব্যক্তি হচ্ছে 20, এরপর হচ্ছে 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। দেখো 0 থেকে 20 এর গণসংখ্যা হচ্ছে 7, 40 গণসংখ্যা হচ্ছে 11, এরপর হচ্ছে পি 9 এবং 13, এটা দেওয়া আছে। এরপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান কি সেটা আমরা নির্ণয় করব। দেখো এটাকে 2 দ্বারা ভাগ করে, অর্থাৎ সর্বনিম্ন শ্রেণীসীমা এবং সর্বোচ্চ শ্রেণীসীমা যোগ করে, যে কোনো শ্রেণীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ শ্রেণীসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই হবে মধ্যমান, অর্থাৎ এখানে 2 দ্বারা ভাগ করলে 10 হবে। এখানে দেখো 60 অর্থাৎ অর্ধেক, 30, এখানে 50, এরপরে এখানে কত দেখো 70, এখানে এটা 70 হলো, এটা হচ্ছে 90, এটা হলো। এখন এখানে দেখো এখানে গণসংখ্যা হচ্ছে এফআই এবং শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10, এখানে এক্সআই, অর্থাৎ এফআই ইন্টু এক্সআই, এখানে 7-এর সাথে 10 গুণ হবে, তাহলে কত হবে 17। এরপর হচ্ছে 11 দিয়ে 30কে গুণ করি, 3 দিয়ে 11কে গুণ করলে 33 হবে, এবং এরপর 0 আছে, 0 লিখে দেই। পি দিয়ে 50কে গুণ করি, তাহলে কি হবে 50 পি হবে। এরপর কি এই 9 দিয়ে 70কে গুণ করি, 9 দিয়ে 7কে গুণ করলে 63 0 হবে, অর্থাৎ 630 হবে। এখন 13 দিয়ে 90কে গুণ করি, প্রথমে 0টা লিখে দেই, 9 দিয়ে এটাকে গুণ করি, 27, 9-এর সাথে 3 গুণ করলে 27 হবে, 27-এর 7, 2 থাকে দশক অঙ্ক, 9 দিয়ে 1কে গুণ করলে 9, আর 2-এর সাথে যদি আমরা প্লাস করি 11 হবে, এটা হলো। এখন আমরা কি করব, এখন এই গণসংখ্যার সমষ্টি প্রথমে নির্ণয় করব। গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, এন ইকুয়াল, এখানে পি আছে দেখো, তাহলে পি প্লাস, এটা এই ডিজিটগুলো আমরা প্লাস করব। 7-এর সাথে 13 প্লাস করি 20 হবে, এবং 9-এর সাথে 11 প্লাস করি, এই 9-এর সাথে 11 প্লাস করি 20 হবে, 20-এর সাথে 20 প্লাস করে 40 হবে, অর্থাৎ 40 হলো। 20-এর সাথে 20 প্লাস করে 40 হলো। এরপর কি এখানে কি, এখানে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল, এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে, অর্থাৎ প্রথমে আমরা এটা লিখতে পারি যে 50p প্লাস, এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্লাসটা সম্পূর্ণ করি। যেমন এখানে দেখো 1170 এর সাথে যদি আমরা এই এটা প্লাস করি, মানে 630, এখানে হয় দেখো 12-এর সাথে 6 প্লাস করি, অর্থাৎ 1800, 18-এর সাথে আবার এখানে দেখো 40
অর্থাৎ 400 হয়। 18 সাথে 400 প্লাস করি 22 এর হলো, তাহলে কি হবে 22 অর্থাৎ 2200 হলো, এটা প্লাস করে। এখন আমরা জানি এখানে কি বলছে দেখো, গণসংখ্যার নিবেশন তালিকা গাণিতিক গড় 54 হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমরা নির্ণয় করব প্রথমে। অতএব গড় নির্ণেয় গড় ইকুয়াল সিগমা এফআই এক্সআই বাই এন। এখন এখানে কি দেওয়া আছে দেখো, এখানে গাণিতিক গড় দেওয়া আছে প্রশ্ন মতে। গাণিতিক গড় কত দেখো, 54 দেওয়া আছে ইকুয়াল এটার মান আমরা বসিয়ে দেই। এখানে এই সিগমা বা সামেশন এফআই এক্সআই ইকুয়াল হচ্ছে এটা, অর্থাৎ 50p প্লাস 2200 বাই এখানে এন ইকুয়াল কি পেয়েছি পি প্লাস 40, এটা বেশি। এরপর দেখো কি হবে, এখানে বজ্র গুণন বা আর গুণন হবে, অর্থাৎ এটা হচ্ছে লব, এই লবের সাথে অর্থাৎ লেফট সাইডের লবের সাথে রাইট সাইডের হরের গুণ হবে। অর্থাৎ এই 54 দিয়ে পিকে গুণ করি, তাহলে লিখি প্রথমে বা, তাহলে 54 পি হলো গুণ করলে। এবং এখন এই যে 54 দিয়ে 40কে গুণ করি, প্রথমে এই 0 লিখে দেই, এখানে প্লাস আছে, প্লাসে 0 প্রথমে লিখি। এখন 4 দিয়ে এটাকে গুণ করি, 4 এর সাথে 4 গুণ করি 16, 6 সাথে 1, 4 দিয়ে 5কে গুণ করি 20 হবে, সাথে 1 প্লাস করি 21, অর্থাৎ 2160 হলো এখানে ইকুয়াল। রাইট সাইডে কি আছে, রাইট সাইডে এখানে যেহেতু এখানে লেফট সাইডের হর হচ্ছে 1 দিয়ে এটাকে গুণ করলে অর্থাৎ এটাই হবে, রাইট সাইডের যে লব সেটাই থাকবে, অর্থাৎ 50p প্লাস 2200 লিখি, 50p প্লাস 2200 এটা হলো। এখন আমরা কি করব, যেহেতু পি এর মান বের করব, তাই পি লেফট সাইডে পক্ষান্তর করে নিয়ে আসবো, অর্থাৎ এই 50p লেফট সাইডে নিয়ে আসবো। এখানে আছে 54p মাইনাস 50p ইকুয়াল, এখানে আছে 2200 মাইনাস এখানে 2160, এটা হলো। এখন আমরা এখানে মাইনাস করব, 54 থেকে 50 যখন মাইনাস হবে 4p হবে। এখানে কত হলো দেখো, এখানে 40 হয়, শুধুমাত্র 40 হলো। দেখো এই 2000 থেকে এই 2000 বাদ, আবার 200 এখানে 100, 200 থেকে 100 বাদ দিলে 100 থাকবে, 100 থেকে 60 বাদ দিলে 40 থাকবে। এখন ভাগ দিলে কি হবে, অর্থাৎ p ইকুয়াল 10। দেখো এখানে p ইকুয়াল 10 হয়েছে, অর্থাৎ এই প্রত্যক্ষ পদ্ধতিতে p এর মান বের হলো 10। এখন দেখো অতঃপর প্রশ্নে কি দেখছে, তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত p এর মান সত্যতা যাচাই করো। এখন আমরা আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করব। দেখো এখানে আমরা p ইকুয়াল কি পেয়েছি সেটা আমরা এখানে লিখে রাখি, p ইকুয়াল পেয়েছি 10 এবং p ইকুয়াল 10 পেয়েছি। এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সারণী আমরা অঙ্কন করি। দেখো তাহলে এখানে সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে বলেছে গড় নির্ণয় সারণী, তাহলে লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী প্রদত্ত হলো। তাহলে এখানে কি দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যমান, এরপর কি গণসংখ্যা, বিচ্যুতি সংখ্যা। গণসংখ্যাকে f sub i দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখি f sub i। শ্রেণীর মধ্যমানকে x sub i দ্বারা প্রকাশ করা হয়। বিচ্যুতি সংখ্যাকে u sub i দ্বারা প্রকাশ করা হয়। u sub i ইকুয়াল x sub i মাইনাস a বাই h, এটা হচ্ছে u sub i ইকুয়াল। এখানে গণসংখ্যা অর্থাৎ f sub i ইন্টু ধাপ বিচ্যুতি u sub i, এটা এখন আমরা নির্ণয় করব। তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি কী কী দেওয়া আছে, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এরপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ
এই যে শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ডিভাইডেড 2, এভাবে আমরা মধ্যমান নির্ণয় করতে পারবো। সুতরাং এখানে 10, এখানে কত দেখো 60 হয়, 2 দিয়ে ভাগ দিলে 30 হয়। এখানে দেখো পার্থক্য আছে 20, সুতরাং এটার সাথে যেমন 20 প্লাস করলে 30 হবে, এটার সাথে 20 প্লাস করলে 50 হবে। দেখো পরেরটা 50 হয়, কারণ এখানে 100কে 2 দ্বারা ভাগ করলে 50 হবে। এখানে আবার 20 প্লাস করি 70 হবে, এটার সাথে 20 প্লাস করি 90 হবে, 90 হলো। এরপর কি এখানে দেখো গণসংখ্যা দেওয়া আছে। প্রথম 7, 11, পি, এরপর হচ্ছে 9, 13, এটা গণসংখ্যা। এরপর কি দেখো বিচ্যুতি সংখ্যা, এখানে কি বলা হয়েছে এক্স সাব আই মাইনাস এ কি এখানে এ হচ্ছে, এখানে দেখো কয়টি, এখানে 5টি, মধ্যমান হবে এটা, অর্থাৎ এটা হচ্ছে এ, অর্থাৎ 50 হচ্ছে এ। তাহলে এখানে কি এক্স সাব আই মাইনাস এ, এখানে কি এক্স সাব আই, অর্থাৎ এটা থেকে মাইনাস এ মাইনাস 40 হবে বাই এইচ, পার্থক্য কত, এই যে 40, অর্থাৎ এরকম আসে 10 মাইনাস 50 বাই 20, এটা হচ্ছে এই প্রথমটির ক্ষেত্রে আমি বের করতেছি। এখানে 10 পেয়েছি, এটা আমরা 10 থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে 20 দ্বারা ভাগ করব, এই মানে এইচ ভাগ হচ্ছে এইচ, সুতরাং 20 দ্বারা ভাগ হবে। তাহলে কি হবে দেখো এখানে হয় -40 বাই 20, অর্থাৎ -2, এখানে -2 হয়, অর্থাৎ এখানে -2 লিখতে পারি। এরপরটি হবে -1, এরপর 0, এরপর হচ্ছে 1, তারপর 2, এভাবে আসবে। আবার আমরা জানি সাধারণত শ্রেণীর মধ্যমান যেটা, সেই মধ্যমান বরাবর 0 হবে। এখন 0 থেকে নিচের দিকে 1 2 3 4 এভাবে পজিটিভ নাম্বার লিখতে হবে, উপরের দিকে -1 -2 -3 এভাবে করে লিখতে হয়। দেখো এই যে এর মান, এ হচ্ছে কি অনুমিত গড়। অনুমিত গড় কি বা আনুমানিক গড় কি? অনুমিত গড় বা আনুমানিক গড় অর্থাৎ এখানে 40 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, এটা হচ্ছে আনুমানিক গড়, 40 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। এর কারণ কি দেখো, আমরা এখানে গণসংখ্যা, টোটাল গণসংখ্যা কত পাই, এভাবে পাই পি প্লাস এখানে 40 হয়, পি প্লাস 40, অর্থাৎ এভাবে হয়। এখানে পি এর মান যে কোনো একটা ধনাত্মক সংখ্যা হবে, এমন যে এগুলো গণসংখ্যা যোগ করলে যেটা, অর্থাৎ এখানে এন ইকুয়াল, এখানে আনুমানিক যদি আমরা এই 40কে যেমন যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয়, এনের মান কি হবে, যেহেতু এটা জোড় সংখ্যা 20, অর্থাৎ এখান থেকে এদিকে, অর্থাৎ এখান থেকে এখানে এটার সাথে 7 18, অর্থাৎ 20, এই গণসংখ্যা, অর্থাৎ এখানে 40 থেকে 60 শ্রেণীতে অবস্থিত মধ্যক। সুতরাং এর মধ্যমান হচ্ছে বা মধ্যবিন্দু হচ্ছে বা আনুমানিক গড় হচ্ছে এখানে 50, শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আনুমানিক ধরা হলো। সুতরাং অনুমিত গড় 50। এখানে কত হয় দেখো, এখানে আমরা হিসাব করি, এখানে এফআই ইউআই কি, এই এফআইয়ের সাথে ইউআই গুণ হবে, অর্থাৎ এই 7-এর সাথে -2 গুণ করি, তাহলে কি হবে -14 হবে, এখানে -11 হবে, 0 দিয়ে পিকে গুণ করলে 0 হবে, 9 দিয়ে 1কে গুণ করি 9 হবে, এখানে 13 দিয়ে 2কে গুণ করি 26 হবে। এটা এখন আমরা এখানে সিগমা বা সামেশন এফআই ইউআই নির্ণয় করব। তাহলে কি হবে দেখো, এখানে এটার সাথে এটা প্লাস করি, তাহলে প্লাস করলে 25 হবে, এখানে কত 26, অর্থাৎ এখানে 10 থাকে, অর্থাৎ এখানে আমরা যদি হিসাব করি ক্যালকুলেটর ব্যবহার করে 10 পাই। কারণ দেখো এখানে 25, এখানে 26, এখান থেকে 25 যদি বাদ দিই 1 থাকবে, 9-এর সাথে 1 প্লাস করি 10 হবে। এটা হলো, অর্থাৎ এখন এখানে এইচ ইকুয়াল কি, এখানে এইচ ইকুয়াল দেখো, এইচ ইকুয়াল হচ্ছে এটা থেকে এটা পার্থক্য কি 20, এইচ ইকুয়াল পেয়েছি 20
ইকুয়াল এটা। এখন আমাদের গড় নির্ণয় করতে বলেছে, গড় নির্ণয় অর্থাৎ নির্ণয় গড় কী হবে সেটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে আমরা কী লিখব, অতএব বা এখানে অনুমিত গড়, এখানে অনুমিত গড় বা আনুমানিক গড় এটাও বলতে পারি আমরা, এ ইকুয়াল কী ধরেছি 50। এখানে মোট গণসংখ্যা পেয়েছি এটা। এখন আমরা জানি সূত্রটি লিখব, সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় গড়। আমরা জানি গড় বা নির্ণয় গড়, সংক্ষিপ্ত লিখি আমি এখানে, নির্ণয় গড় লিখতে হবে, লিখে দেই। আমরা জানি নির্ণয় গড় ইকুয়াল এ প্লাস সিগমা FI UI বাই N ইন্টু এইচ। দেখো এখানে গড় কী দিয়েছে, গাণিতিক গড় এই যে 54। তাহলে আমরা মান বসিয়ে দিই বা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে 54 ইকুয়াল এর মান বসিয়ে দেই, এর মান হচ্ছে 50 প্লাস সামেশন FI UI ইকুয়াল হচ্ছে 10 বাই N ইকুয়াল কি, N ইকুয়াল হচ্ছে এখানে পেয়েছি P প্লাস 40, এখানে ইন্টু পার্থক্য কত 20 বা। এখন এখানে কি হবে আমরা সেটা হিসাব করি। দেখো এটা পক্ষান্তর যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, অর্থাৎ 54 মাইনাস 50 এটা হলো ইকুয়াল, এখানে কি হবে এই 20-র সাথে 10 গুণ হবে অর্থাৎ 200 হলো বাই P প্লাস 40 এটা পেলাম। এখন আমরা এখানে বিয়োগ করব এবং আর গুণ করব, আমরা একবারে করে দেই। দেখো এখানে 4 হয়, 4 দিয়ে এটাকে গুণ করি অর্থাৎ 4P প্লাস 160 ইকুয়াল এখানে 200 রাইট সাইডে সেটা হয়। এখানে আর গুণ করেছি, এখানে বজ্র গুণ বা আর গুণন করে এটা লিখতে হবে, বজ্র গুণন করে। আর এখানে যে পক্ষান্তর করেছি অর্থাৎ এটা, সেটা এখানে লিখে দিতে হবে যে পক্ষান্তর করে। আমি সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করে, কিন্তু তোমরা কখনো সংক্ষিপ্ত লিখবে না। এখানে দেখো এখানে কত হয়, 4P ইকুয়াল এই 200 থেকে 160 মাইনাস হবে অর্থাৎ এখানে 40 হবে, অর্থাৎ P ইকুয়াল 10 হলো, অর্থাৎ 4 দিয়ে ভাগ হলো। এখানে আমরা লিখতে পারি 4 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখলাম এটা 4 দিয়ে। দেখো এখানে ইতিপূর্বে পেয়েছি P ইকুয়াল 10, এখনও P ইকুয়াল 10 একই। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং সংক্ষিপ্ত প্রত্যক্ষ পদ্ধতি ও সংক্ষিপ্ত পদ্ধতিতে P এর মান একই, আমরা লিখে দিই এখানে। সুতরাং প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে P এর মান একই, অর্থাৎ P ইকুয়াল 10। তাহলে কী বলছে, সত্যতা যাচাই, P এর মানের সত্যতা যাচাই, অর্থাৎ P ইকুয়াল 10 প্রদত্ত শর্তটি, অতএব P ইকুয়াল 10 প্রদত্ত শর্তটি সত্যতা যাচাই করা হলো, বা সত্য লিখলেও হতো, মানে P ইকুয়াল 10 প্রদত্ত শর্তটি সত্য, এভাবে লিখলেও হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা প্রদত্ত শর্তটির সত্যতা যাচাই করেছি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে যে সূত্র এবং প্রত্যক্ষ পদ্ধতির সূত্র একটু ভিন্ন, আশা করি এটিও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।